গরিব দর্জির তিন মেয়ের জাদুর সোনার চুল। এক সময়ের কথা, এক ছোট্ট গ্রামে এক গরিব দর্জি থাকতেন। তার তিনটি মেয়ে ছিল, সোনা, রূপা আর লতা। দর্জি দিন রাত কাপড় সেলাই করেও খুব কম টাকা পেতেন, তাই সংসার চালানো তার জন্য কঠিন ছিল। কিন্তু তার তিন মেয়ে খুবই ভালো ও পরিশ্রমী ছিল। একদিন দর্জি বনের পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ এক জরাজীর্ণ বুড়োকে দেখতে পেলেন, যার দীর্ঘ সাদা দাড়ি আর চোখে এক অদ্ভুত আলো। বুড়ো তখন দর্জিকে বললেন, দর্জি, তোমার তিন মেয়ের জন্য আমার কাছে এক জাদুর উপহার আছে। দর্জি অবাক হয়ে বললেন, কি উপহার বাবা? বুড়ো একটি ছোট সোনার কাঁটা বের করে বললেন, এই কাঁটা দিয়ে তোমার মেয়েরা যখন চুল আঁচড়াবে, তাদের চুল থেকে সোনার সুতা ঝরবে। কিন্তু সাবধান, এই জাদু শুধু সৎ ও পরিশ্রমী মানুষের জন্যই কাজ করবে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। দর্জি কাঁটা নিয়ে বাড়ি ফিরে মেয়েদের দিলেন। সোনা, রূপা আর লতা একে একে কাঁটা দিয়ে চুল আঁচড়ালো, আর তাদের চুল থেকে সত্যিই সোনার সুতা ঝরতে লাগলো। দর্জি তখন আনন্দে কাঁদতে লাগলেন, কারণ এখন তার দারিদ্রতা দূর হবে। কিন্তু এই খবর গিয়ে পৌঁছালো জমিদারের কাছে। জমিদার তখন দর্জির মেয়েদের ধরে নিয়ে গেল, আর সে বলল, আমাকে প্রতিদিন সোনার সুতা দাও, নইলে তোমাদের শাস্তি পেতে হবে। মেয়েরা ভয় পেয়ে গেল, কিন্তু তারা চালাকিও করলো। লতা বলল, ঠিক আছে, কিন্তু আমাদের চুল আঁচড়ানোর সময় কেউ দেখতে পারবে না। যদি এমনটাই হয়, তাহলে আমি আপনাকে যা চাচ্ছেন তাই দেব। জমিদারও রাজি হয়ে গেল। বন্ধুরা, গল্পটি যারা যারা দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর পরবর্তী গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। পরদিন মেয়েরা কাঁটা দিয়ে চুল আঁচড়ালো, কিন্তু জমিদারের লোভের কারণে জাদুর শক্তি কমে গেল, আর সোনার বদলে শুধু খড়কুটো ঝরলো। জমিদার রেগে আগুন হয়ে গেল। এমনটা হওয়ার কথা ছিল না। যেখানে মাথার চুল আঁচড়ালে সোনার সুতা পরার কথা, সেখানে সামান্য খড়কুটো কেন পড়ছে জমিদার বুঝে উঠতে পারছিলেন না। এদিকে দর্জি বুড়ো জাদুকরকে ডাকলেন। বুড়ো তখন হাসতে হাসতে বলল, লোভীকে শাস্তি দিয়েছে জাদু নিজেই, আমাকে কিছু করতে হয়নি। তিনি জমিদারের প্রাসাদ থেকে মেয়েদের উদ্ধার করে আনলেন। আর এভাবেই দর্জি তার তিন মেয়ে সৎভাবে সেই সোনার সুতো বেচে সুখে দিন কাটাতে লাগলো। এদিকে জমিদার খড়কুটোর ঘটনায় অপমানিত হয়ে প্রচন্ড রেগে গেল। সে ভাবল, যে করেই হোক না কেন, তাদেরকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। ভাবলো দর্জি নিশ্চয়ই তাকে ঠকিয়েছে, তাই সে তার সৈন্যদের আদেশ দিল আবারও দর্জি ও তার মেয়েদের ধরে নিয়ে আসার জন্য, আর তাদের জাদুর রহস্য উদ্ধার করার জন্য। সৈন্যরা দর্জির ঘরে গিয়ে হানা দিল, কিন্তু সেখানে কাউকেই পেল না। দর্জি ও তার মেয়েরা গোপনে গ্রামের বাইরে এক পুরনো বটগাছের নিচে লুকিয়েছিল, যেখানে সেই রহস্যময় বুড়ো তাদেরকে সাহায্য করেছিল। এদিকে সেই রহস্যময় বুড়ো জাদুকর ওদেরকে বলল, জমিদার যদি আবার তোমাদের বিরক্ত করে, তাহলে তার লোভের শাস্তি তাকে নিজেই নিতে হবে। তিনি দর্জির হাতে একটি রূপার আয়না দিলেন আর বললেন, এটি জমিদারকে দিও, কিন্তু সাবধান, এটি শুধু একবারই ব্যবহার করা যাবে। পরদিন দর্জি সাহস করে জমিদারের প্রাসাদে গেলেন। তিনি বললেন, মহারাজ, আমার মেয়েদের সোনার চুলের রহস্য এই আয়নায় লুকিয়ে আছে। এটি আপনাকে দিচ্ছি, কিন্তু শর্ত হলো আপনি শুধু একবারই ব্যবহার করতে পারবেন। লোভী জমিদার আয়নাটি নিয়ে খুব খুশি হলো। সে ভাবলো, হা হা, এবার তো আমি অসীম সোনা পাবো, অনেক অনেক সোনা। কিন্তু যখন সে আয়নায় নিজের মুখ দেখলো, তখন আয়না থেকে একটি অদ্ভুত আলো বেরিয়ে তার সমস্ত সোনা ও ধন দৌলতকে পাথরে পরিণত করে দিল।
জমিদার চিৎকার করে বলতে লাগলো, এ কি হলো? আমার সব সম্পদ নষ্ট হয়ে গেল। না, এটা হতে পারে না। আমার সব সম্পদ এভাবে নষ্ট হতে পারে না। তখনই আয়না থেকে জাদুকরের কণ্ঠ ভেসে এলো, লোভের মূল্য এটাই। তুমি যদি দর্জি আর তার মেয়েদের শান্তিতে থাকতে দিতে, তাহলে আজও তুমি আগের মতোই ধনী থাকতে। কিন্তু তুমি তোমার ওই লোভের কারণেই সব হারিয়েছো। জমিদার এবার বুঝতে পারলো যে লোভের কারণে সে সবটা হারিয়েছে। তাই সে আর এক মুহূর্তও দেরি করলো না, দর্জির কাছে ক্ষমা চাইতে চলে গেল। আর দর্জির কাছে প্রতিজ্ঞাও করলো যে সে আর কখনো গরিবদের উপর অত্যাচার করবে না। এদিকে দর্জি ও তার 3 মেয়ে আবারও তাদের ছোট্ট ঘরে ফিরে এলো। জাদুকর তাদের আশীর্বাদ দিয়ে বললেন, এখন থেকে তোমাদের সোনার চুলের জাদু সত্যিকারের ভালো কাজেই লাগবে। মেয়েরা গ্রামের গরিবদের জন্য সোনার সুতা বিলাতে লাগলো, আর দর্জির সেলাইয়ের কাজও জমে উঠলো। সারা গ্রামে যেন সুখ শান্তি ফিরে এলো। এরপর জমিদারকে সুস্থ করে দেওয়া হলো। আর জমিদার সুস্থ হয়ে হারানো সম্পদ ফিরে পেতে চাইলো, কেননা সে সুস্থ হলেও তার সব সম্পদ ধূলিসাৎ হয়ে গিয়েছিল। সে গোপনে জাদুকরকে খুঁজতে লাগলো। এদিকে দর্জির 3 মেয়ে গ্রামবাসীদের সাহায্য করছিল। সোনার সুতো দিয়ে অনাথ শিশুদের পোশাক বানিয়ে দেওয়া, বিধবাদের ঘর মেরামত করা, এমন সব কাজই ওরা করছিল। এক রাতে জাদুকর হঠাৎ দর্জির ঘরে দেখা দিলেন। তিনি বললেন, জমিদার আবার ষড়যন্ত্র করছে, এবার তাকে শেষ চাওয়া দিতেই হবে। তিনি দর্জিকে একটি জাদুর কাঠি দিলেন, যা শুধু নিঃস্বার্থ ইচ্ছা পূরণ করে। পরদিন জমিদার সৈন্য সামন্ত নিয়ে হাজির হলো, কিন্তু দর্জি কাঠি উঠিয়ে বললেন, যার মনে লোভ আছে সে যেন আজই সব ভুলে যায়। ঝলকানি আলোর মধ্যে জমিদার ও তার সৈন্যরা সবকিছু ভুলে গেল। তারা গ্রাম ছেড়ে চলে গেল। এরপর তারা আর কখনো ফিরে আসেনি। জাদুকর শেষবারের মতো দেখা দিয়ে বললেন, এখন থেকে এই জাদু শুধু তোমাদের সন্তানদের মধ্যে থাকবে, যারা মানবতার সেবা করবে। চিন্তা করো না, যখন তোমাদের আমাকে আবার দরকার হবে আমি আবার চলে আসব। তুমি আর তোমার মেয়ে সবাই তোমরা ভালোই থেকো। এরপর থেকে দর্জি আর তার মেয়েরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আর তাদের গল্প রয়ে গেল গ্রামের প্রতিটা মানুষের মুখে মুখে। বন্ধুরা, আজকের এই গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে তোমরা যদি একদম নতুন হয়ে থাকো, পরবর্তীতে এমন সব জাদুর মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই বন্ধুরা। জাদুর সোনার টমেটোর লেহেঙ্গার পরি। অনেকদিন আগের কথা, রামপুর নামের একটা গ্রামে 2 কৃষক পরিবার বাস করত। এক পরিবারে বড় ভাই থাকতো আর অন্য পরিবারে ছোট ভাই। বড় ভাইয়ের নাম ছিল সজল। সজল তার পরিবারের সবাইকে ভীষণ ভালোবাসতো। তাদের জন্য দিন রাত মাঠে পরিশ্রম করত। অন্যদিকে সজলের ছোট ভাইয়ের নাম ছিল হৃদয়। হৃদয় একটুও পরিশ্রমী ছিল না, সারাক্ষণ শুধু ঘুমাতো। আর পরিবারের মানুষজন তার স্ত্রী সন্তানদের কথা মাথায় নিত না। সজল এমনই একটা জায়গায় কাজ করত, যেখানে ওর বাবা ওর জন্য আর ওর ছোট ভাইয়ের জন্য জমি রেখে গিয়েছিল। সজল সেখানে ওর ভাগের অংশে টমেটো চাষ করে। অন্যদিকে হৃদয় ওর জমি কোনো চাষাবাদ না করেই ফেলে রাখে। তাই হৃদয়ের স্ত্রী আসে সজলদের বাড়িতে। ভাবি, ভাই বাড়িতে আছে? এই বছরও আপনাদের ভাই কোনো সবজি চাষ করছে না। এদিকে ভাইয়ের টমেটোর বাগানে কত সুন্দর টমেটোর চাষ হয়েছে। আমি নিজেই ভাবছি এখন জমিতে কিছু টমেটোর চারা এনে লাগিয়ে দেব। আপনি কি বলেন? হ্যাঁ, তা তো করতে হবেই। বুঝি না কেন আমার দেবরটা এমন অলস হয়েছে। নিজের মেয়ের কথাও তো চিন্তা করবে। আমাদের রূপাও তো তোমার মেয়ের সঙ্গে একই স্কুলে পড়ে। রূপার কত খরচ হয়, আর তোমার মেয়ে সোনার কত খরচ। এগুলো কিভাবে সামলাও যদিও কাজ না করে? আর বলো না ভাবি, বাপের বাড়ি থেকে টাকা আনতে আনতে আমি ক্লান্ত। এত এত টাকা এনে দিয়েছি, আর সে শুধু বসে বসে সেই টাকাগুলো খরচ করে। আপনার স্বামীকে, মানে আমাদের ভাইকে,
যে টাকা যে সম্পদ বাবা দিয়ে গেছেন আমার স্বামীকেও তো তাই দিয়ে গেছেন, কিন্তু দেখেন সজল ভাই কত পরিশ্রম করে, সেই সম্পদকে সে দ্বিগুণ করছে, আর আমার স্বামী কিনা বসে বসে সব সম্পদ নষ্ট করছে। তখনই রূপা সেখানে আসে। কাকি, ও কাকি, তুমি এত চিন্তা করো না তো। কাকা একটু ঘুমাতে পছন্দ করে, কিন্তু দেখবে কাকা একদিন ঠিক বুঝবে আর ঠিক কাজ করবে। সোনা কি করছে? মামুনি, তোমার কথাই যেন সত্যি হয়। সোনা তো হোমওয়ার্ক করছে, তোমাদের নাকি স্কুল থেকে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে। হ্যাঁ, আমি তো সকালে উঠে সবগুলো শেষ করে ফেলেছি। তাহলে সোনারও হয়তো এতক্ষণে হোমওয়ার্ক শেষ হয়ে গেছে। আমি বরং সোনার সঙ্গে ঘুরতে যাই। ঠিক আছে মা, যাও, সোনার সঙ্গে ঘুরতে যাও, বেশি দূর যেও না আবার। রূপা ওর কাকাতো বোন সোনার সঙ্গে দেখা করার জন্য চলে গেল। এদিকে সজলের স্ত্রীর সঙ্গে হৃদয়ের স্ত্রী বসে বসে তার দুঃখের কথা বলছিল। যখন রূপা সোনার বাড়িতে এলো, এসে দেখে সোনা এখনো হোমওয়ার্ক করছে। কে রে সোনা, তুই এখনো হোমওয়ার্ক করছিস? আমার সেই সকালে হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, এখনো হোমওয়ার্ক করছিস কেন? আর বলিস না, সকালবেলা অল্প একটু খাবার খেয়েছি, ক্ষুধা পেটে মাথায় কিচ্ছু ঢোকে না। এই অঙ্কগুলো তো বুঝতেই পারছি না, আর তার উপর বাবা অলসতা করে বলে মা তো আমাকে কোনো প্রাইভেটও দেয়নি। আমি তো অঙ্কগুলো করতেই পারিনি। আহারে, তোর জন্য আমার খারাপ লাগে। দে, আমি তো এই অঙ্কগুলো পারি, তোকে করে দিচ্ছি। এখন থেকে কোনো অঙ্ক বুঝতে না পারলে আমাকে বলিস। দে দে, আমি তোর অঙ্কগুলো করে দেই। সোনা আর রূপার মধ্যে অনেক মিল ছিল। ওরা দুই কাকাতো বোন হলেও মায়ের পেটের বোনের চেয়েও বেশি ছিল। তারপর রূপা সোনার হোমওয়ার্কের অঙ্কগুলো ওকে বুঝিয়ে দেয়। তারপর দুজনে মিলে খেলতে বেরিয়ে পড়ে। এমন যদি হতো কত ভালো হতো রূপা, বল? আমার বাবাও তোর বাবার মতো সমান সমান কাজ করত, তাহলে তো আমাদের জীবনটাই পাল্টে যেত। তা তো যেতই, কিন্তু কি করব, কাকাকে তো সবাই বোঝায়, কাকা কারো কথা শোনে না। ওরা যখন সামনে এগিয়ে যাচ্ছিল, গাছের নিচে এক বৃদ্ধা অসহায়ের মতো পড়েছিল। ওই দেখ দেখ সোনা, ওখানে একটা বুড়িমা পড়ে আছে না? উনি কি অসুস্থ নাকি? যে রোদ, রোদে হয়তো মাথা ঘুরে পড়ে গেছেন। চল চল, ওনার কাছে যাই। ওরা গিয়ে বুড়িমাকে অনেক ধাক্কালো, কিন্তু সে উঠলো না। ওরা বুঝতে পারলো বুড়িমা নিশ্চয়ই জ্ঞান হারিয়েছে। ওরা পাশের পুকুর থেকে পানি এনে বুড়িমার মাথায় ঢালতে লাগলো। কিছুক্ষণ পর সে বুড়িমার জ্ঞান ফিরলো। ও বুড়িমা, তুমি এখানে অজ্ঞান হয়ে পড়লে কি করে? কি হয়েছিল তোমার? আর বলো না দাদু ভাইয়েরা, আমি এসেছি দূরের শহর থেকে। এখানে একটা জাদুর গাছের সন্ধান করতে এসেছি। জাদুর টমেটো গাছ। জাদুর টমেটো গাছ? এটা আবার কি? এই জাদুর টমেটো গাছ কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায় তা তো জানি না, তবে শুনেছি এই গ্রামের উত্তর পাশে একটা অশ্বত্থ গাছ আছে। সেইখানে একটা জমি আছে, ওই জমিতে টমেটোর বাগান করা হয় প্রতি বছর। সেখানেই নাকি এবার কোনো পরী এসেছিল আর জাদুর টমেটোর গাছ লাগিয়ে গেছে। কিসব যাতা বলছে বুড়িমা? পরী এসে টমেটোর গাছ কেন লাগিয়ে যাবে? সে তো যে এসে পরী নয়, সে টমেটোর লেহেঙ্গা পরে, টমেটোর পরী। প্রতি বছর সে তার আশীর্বাদ কোনো না কোনো বাড়িতে দিয়ে যায়। এইবার ওই জমিতেই পড়েছে। ওই জমিতে কেন পড়লো? আর ওই জমিতে যদি জাদুর টমেটোর গাছ থেকে থাকে, তাহলে জমির মালিক কেন বুঝতে পারছে না এখনো? অত শত আমি বুঝি না। আমার সঙ্গে পরীর দেখা হয়েছিল। পরী আমাকে বলল, যদি আমার দরকার হয় তবে যেন আমি ওই গ্রামে যাই আর জাদুর টমেটো গাছ থেকে টমেটো নিয়ে আসি। ওই টমেটোর এমন জাদু গুণ, আমি যদি একবার খাই আমার শরীর সুস্থ হয়ে যাবে। আচ্ছা দাদু, তুমি যদি পরীর সঙ্গে দেখাই করেছো, পরীকে তো বলতে পারতে তোমাকে সুস্থ করে দেওয়ার জন্য। পরী কেন তোমাকে শুধু শুধু ওই টমেটোর গাছের কাছে পাঠাবে? বড্ড প্রশ্ন করো দাদু ভাই। তুমি আমাকে বলতে পারবে কিনা তাই বলো। তোমাদের এই এলাকায় এমন জমি আছে
তখন রূপা বলল, হ্যাঁ আছে, আমার বাবার জমি ওইটা, তাই তো তোমাকে এত প্রশ্ন করছি। বাবা আজ পর্যন্ত কোনো জাদুর টমেটো গাছের কথা বলেনি। আরে চলো চলো, গিয়ে তো দেখি, দেখলেই বুঝতে পারবো। বুড়িমার সঙ্গে সোনা আর রূপা সেই জমিতে গেল আর দেখলো সেখানে কোনো জাদুর টমেটোর গাছ নেই, সবগুলোই সাধারণ গাছ। আর পাশে একটা জমি পতিত হয়ে পড়ে আছে। এই জমিটায় কোনো গাছ নেই কেন? নিশ্চয় এখানেই জাদুর টমেটোর গাছটা এখানেই পড়ে দিয়ে গেছে, কেউ উঠিয়ে নিয়ে গেছে। যা তা বলো না তো বুড়িমা, এখানে কোনো জাদুর টমেটোর গাছ নেই। আর এখানে আমার কাকুর জমি, কাকু এখানে কোনো চাষাবাদ করে না। তুমি যদি বলো, আমি তোমাকে এমনি আমাদের জমির অনেকগুলো টমেটো দিয়ে দিচ্ছি, তুমি বাসায় নিয়ে গিয়ে খাবে বরং। তখনই সেই পরী হাসতে হাসতে একটা পরীর রূপ ধারণ করেছে, যে কিনা একটু আগেও বুড়ির রূপ ধারণ করেছিল। তোমাদের এই সরল কথায় আমি সত্যি খুশি হয়েছি। আমি তো এমনিতেই তোমাদের পরীক্ষা করছিলাম, তোমরা আমার কথা বিশ্বাস করলে আর তোমার বাবার জমিতে আমাকে নিয়ে এলে। আমি জাদু দিয়ে আগেই দেখেছিলাম তোমার বাবার জমি এখানেই। আসলে আমি কোনো বুড়ি নই, তোমরা আমাকে সাহায্য করেছো, তাই আমি তোমাদের কিছু দিতে চাই। তোমার কাকুর জমিতে তিনি চাষাবাদ করে না তো, অলস তো, তাই না? ঠিক আছে, নাও, এই জাদুর বীজটা তোমার কাকুর জমিতে আর তোমার বাবার জমিতে লাগিয়ে দিও। সারা বছর এখানে জাদুর টমেটো ফলবে। আর হ্যাঁ, তোমার বাবার এই অলসতা কমানোরও ওষুধ আছে আমার কাছে, এই নাও। এই বলে পরী একটা জাদুর টমেটো দিল রূপার হাতে। তোমার কাকুকে এই টমেটোটা খাইয়ে দিও, তারপর দেখবে তোমার কাকু এমনিতেই পরিশ্রম করবে। তার সাথে আমি তো তোমাদের এই জমিতে জাদুর টমেটোর বীজ ছড়িয়ে দিয়ে গেলাম। এসব কিছু কি হচ্ছে সোনা রূপা কিছুই বুঝে উঠতে পারছিল না, কিন্তু পরীর কথা ওরা বিশ্বাস করলো। পরে সেখান থেকে চলে গেল। পরদিন ওরা দেখলো ওদের বাবার আর কাকার জমিতে টমেটো গাছে ভরে গেছে। তারপর ওরা পরীর দেওয়া টমেটোটা ওদের কাকার কাছে নিয়ে গেল। ও কাকা, এই টমেটোটা খাও তো। কেন মামুনি, টমেটো খেলে কি হবে? আরে খাও না। তারপর হৃদয় যখন টমেটো খেলো, ওর মধ্য থেকে সব অলসতা চলে গেল। ও জমিতে চাষাবাদ করতে চলে গেল আর গিয়ে দেখলো জমি ভর্তি টমেটো গাছ। তারপর থেকে তারা দুই ভাই একসঙ্গে জমিতে চাষাবাদ করত। আর সেই জমির টমেটো কখনোই শেষ হতো না, কেননা সেখানে স্বয়ং পরীর আশীর্বাদ ছিল। আর এভাবেই দুই ভাই বাকিটা জীবন মিলেমিশে সুখে শান্তিতে কাটাতে লাগলো। আর জাদুর টমেটোর লেহেঙ্গা পরা পরীও দূর থেকে ওদের এই সুখের জীবন দেখে অনেক খুশি হলো। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো। বাই বাই।